এতে আরিয়া আরো লজ্জায় ছিটিয়ে যায়। ভালোবাসার মানুষটির সামনে এমন একটা বাজে পরিস্থিতি পড়তে হবে, আগে জানলে আজ আর শপিং এ আসতো না। আবার সেই মানুষটা হাসছে, তা দেখে আরিয়ার আরো রাগ লাগছে। কোথায় তাকে একটু সাহায্য করবে, তা না করে দাঁত কেলিয়ে হাসছে। মন চাচ্ছে তো কাঁটা চামচ দিয়ে দাঁতগুলো উপড়ে ফেলতে। বদলোক একটা। আরিয়ার সামনে থাকা মানুষটা হলো জারার বড় ভাই ইমন। আরিয়া ইমনকে অনেক আগে থেকেই ভালোবাসে, তবে কখনো মুখ ফুটে বলেনি। ওই যে কথায় আছে না, মেয়েদের বুক ফটে তো মুখ ফোটে না, এমন অবস্থা আর কি। আরিয়ার বেলায়ও ইমন নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, ইমন আর কতক্ষণ এভাবে থাকবে, ওঠো এবার। আশেপাশের সবাই তাকিয়ে আছে। ইমনের কথায় আরিয়া আশেপাশে তাকিয়ে দেখে সত্যি লোকজন তার দিকে তাকিয়ে আছে। তা দেখে আরিয়া তাড়াতাড়ি ইমনের হাত ধরে উঠে পড়ে। ইমন আরিয়াকে বলে, মনে হচ্ছে তো শপিং এ এসেছিলে, শপিং করা শেষ তোমার? আরিয়া উপর নিচ মাথা নাড়ায়, মানে শেষ। ইমন, ও আচ্ছা তাহলে বাড়ি চলে যাও। আরিয়া ইমনকে বলে, আরিয়া আপনি এখানে কি করছেন? ইমন, আমি এখানে একটা কাজে এসেছি। আরিয়া ওহ বলে ইমনকে বিদায় জানিয়ে চলে যায়। আর ইমন আরিয়ার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেন জানি মেয়েটাকে দেখলে তার খুব ভালো লাগে। মেয়েটাকে দেখলে অন্যরকম এক অনুভূতি হয় তার হৃদয়ে। অদ্ভুত ভালো লাগা জানান দেয় তাকে। তাহলে কি সে এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে? হয়তো এসব ভেবে মুচকি হেসে সেখান থেকে তার কাজে চলে যায়। অন্যদিকে যারা অব্রকে নিয়ে দুষ্টামিতে মেতে আছে। অব্র খিলখিল করে হাসছে, সে যেন যারাকে পেয়ে সব কিছু ভুলে গেছে, শুভের কথাও মনে করছে না। অথচ যারা ভাবছিল অব্র ঘুম থেকে উঠে শুভকে দেখতে না পেলে হয়তো কাঁদবে, কিন্তু না, অব্র যারার সাথেই দেখা যাচ্ছে বেশ হাসি খুশি আছে। যারা খুব ভালো লাগছে অব্রকে কাছে পেয়ে। মন চাচ্ছে এই কিউট বাচ্চাটাকে নিজের বুকের ভিতর ঢুকিয়ে রাখতে। কত সুন্দর আর কত কিউট করে আদো আদো কণ্ঠে তাকে মা বলে ডাকে। একদম কিউটের ডিব্বা। যারা যখন অব্রকে নিয়ে বাড়িতে এসেছিল, তার বাবা মা জিজ্ঞাস করেছিল অব্রের ব্যাপারে। তারপর যারা সবকিছু খুলে বলে তার মা বাবাকে। তাদের এসব শুনে খুব খারাপ লাগে অব্রের জন্য। শুভের প্রতি রাগ থাকলেও তার পরিবারের প্রতি এখন কোনো রাগ নেই, কারণ তারা তো কোনো অন্যায় করেনি। অন্যায় যদি করে থাকে তো শুভ করেছে, তারা তো করেনি। তারাও তো অব্রকে নিয়ে অনেক আদর করে। এই একটু সময়ের মধ্যেই অব্র তাদের অন্তরে জায়গা করে নিয়েছে, এটা ওদেরকে দেখলেই বোঝা যাচ্ছে। রাত 8টা বাজে, অব্র ঘুমিয়ে পড়েছে। তখনই শুভ যারার নাম্বারে ফোন দেয়, অব্রকে নিতে এসেছে। শুভ নিচেই দাঁড়িয়ে আছে। যারা সৌজন্যতার খাতিরে বলে, ভিতরে আসুন। শুভ উত্তরে বলে, যেদিন এই বাড়ির রাজকন্যাকে জয় করতে পারবো সেদিনই প্রবেশ করব এই বাড়িতে, এর আগে নয়। যারা হয়তো বুঝতে পারলো শুভের কথা, তাই তাচ্ছিন্ন হেসে বলে, সেই রাজকন্যার মন অনেক আগেই একজন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। অনেক কষ্টে নিজেকে শক্ত করে দাঁড়িয়েছে, এখন আবার নতুন করে কাউকে ভাঙতে দেবে না। শুভ বুঝে যারার এমন ইঙ্গিতপূর্ণ কথা, তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, চোখ দুটি পানিতে চিকচিক করছে। মন চাইছে এক ছুটে গিয়ে তার প্রিয়সিনীকে বুকে জড়িয়ে ধরতে, কিন্তু সে নিরুপায়। চাইলেও যে এখন সে তার ইচ্ছে পূরণ করতে পারবে না। শুভ নিজের হাত দিয়ে চোখের পানি টুকু মুছে অতি নরম কণ্ঠে বলে, শুভ অতি যন্ত্রণা নিয়ে তা আবারও আগের মতো করে দেব, শুধু সময়ের অপেক্ষায়।
সময়ই বলে দিবে রাজকন্যা কি করবে না করবে। শুভের কথায় আর যারা কথা বাড়ায় না সে কথা এড়িয়ে বলে যারা, আপনি দাঁড়ান, আমি অব্রকে নিয়ে আসছি বলেই ফোন কেটে দেয়। অব্রের কাছে গিয়ে অব্রের গালে কপালে চুমু খায় এবং নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। নিচে চলে যায়। দেখে শুভ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। যারা এগিয়ে যায়, যারা যেতেই শুভ চোখ তুলে তাকায়। দুজনের চোখাচোখি হয়। শুভের চোখে চোখ পড়তেই যারা থমকে যায়। শুভের চোখ লাল হয়ে হয়ে আসে। দেখে মনে হচ্ছে লোকটা কেঁদেছে, কিন্তু কেন কেঁদেছে? যারার মাথায় বারবার একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, যার জন্য শুভ তাকে ছেড়ে চলে গিয়েছিল সে কোথায়? আর শুভ একাই বা কেন? যারা ভাবলো একবার জিজ্ঞেস করবে নীলিমার কথা, কিন্তু পরক্ষণে কি ভেবে যেন আর জিজ্ঞাসা করলো না। শুভ হাত বাড়িয়ে অব্রকে নিয়ে নেয় তার কাছে। অব্রকে নেওয়ার সময় শুভের হাতের স্পর্শ লাগে যারার হাতে। এতে দুজনেই ঝটকা খায়। তাদের শরীরে শীতলতা বয়ে যায়। বুক ধুপুক ধুপুক করে উঠে। দুজন নিজেদের সামনে নেয় এবং একে অপরের থেকে বিদায় নিয়ে চলে যায়। গভীর রাত। শুভ বিছানায় শুয়ে ছটফট করছে, তার কিছুতেই ঘুম আসছে না। বারবার যারার মুখটা ভেসে আসছে তার চোখের সামনে। চোখ দুটি তাকে দেখার তৃষ্ণা মরিয়া হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি যদি তাকে চোখের সামনে দেখতে না পায় তাহলে দম আটকে মারা যাবে। শুভ তাড়াতাড়ি উঠে বসে। তার কেমন হাসপাস লাগে, কেমন অস্থির লাগছে নিজেকে। শুভ নিজের রুম থেকে দৌড়ে বেরিয়ে অন্য একটা রুমে যায়। গিয়ে রুমের লাইটটা অন করে দেয়। লাইটটা অন করতেই তার বুকে একটু শান্তি আসে। অস্থির ভাবনাটা কেটে গিয়ে তার চোখে এসে ভর করে একরাশ মুগ্ধতা। সে মুগ্ধ হয়ে শোরুমের চারপাশে তার দৃষ্টি ঘুরায়। তার প্রিয়তমাকে দেখতে তাকে চোখ জুড়িয়ে একবার হয়তো তার চোখের তৃষ্ণা সামান্য হলেও মিটছে। শুভ বিড়বিড় করে আওড়ায়, তুমি আমার দিনের শুরু, রাতের শেষ, নীরব প্রার্থনা। তোমার একটুখানি হাসিতে আমার হাজার কষ্ট হার মানা। তোমার নামটা উচ্চারণ করলে মনটা কেন জানি শান্ত হয়ে যায়। এই ভিতরের পৃথিবীতে তুমি একমাত্র আমার আপন ঠিকানা। ভালোবাসা যদি কোনো ভাষা হয়, তার প্রতিটি অক্ষর তুমি আর আমি। সেই কবিতার প্রতিটা পদ্মকে তোমার নামেই শুরু, প্রিয়তমা। আজ যারা অফিসে যাবে তার কেন জানি খুব ইচ্ছে হচ্ছে একটু নিজেকে সাজাতে। তাই যারা একটা কালো শাড়ি পরে নিল, মাথার চুলে ফুলের গাজরা, গলায় একটা চিকন চেন, কানে ছোট্ট দুল, চোখে মোটা করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা লাল লিপস্টিক। একদম অপসার মতো লাগছে যারাকে। আজ হয়তো শুভ হার্ট অ্যাটাক করবে যারাকে এই রূপে দেখে। যারা নিচে আসতেই সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। যারার মা যারাকে দেখে বলে, যারার মা, মাশাআল্লাহ, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। এই বলে উনি চোখ থেকে একটু কাজল ভরিয়ে কানের পিছে লাগিয়ে দেয়। ইমন তার বোনকে দেখে বলে, ইমন, খুব সুন্দর লাগছে বনু তোকে। যারা মুচকি হাসে। ইমন, চল বনু, তোকে অফিসে দিয়ে আসি। যারা ভাইয়ের কথায় মা বাবাকে বিদায় দিয়ে চলে যায়। বাইকে করে দুই ভাই বোন পৌঁছে যায় অফিসে। ইমন বোনের কপালে চুমু দিয়ে বিদায় দিয়ে চলে যায়। যারা অফিসের ভিতরে ঢুকে যায় তখনই তার ফোনে কল আসে। দেখে আরিয়া ফোন দিয়েছে। ফোন রিসিভ করে কথা বলতে বলতে যাচ্ছিল, হঠাৎ হ্যাঁচক খেয়ে পড়ে যেতে নেয়। যারা ভয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু পড়ার আগেই কেউ একজন যারার কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। যারা চোখ খুলে দেখে শুভ ওকে ধরে আছে আর মেহরনি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। যারা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি শুভের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং একটু দূরে গিয়ে দাঁড়ায় এবং মিনমিন করে বলে,
সরি, আসলে আমি দেখতে পাইনি। যারার কথায় শুভের হুঁশ ফিরে আসে। শুভের হৃৎপিণ্ড ধক ধক আওয়াজ করছে, মনে হচ্ছে বুক থেকে বের হয়ে আসতে চাইছে। এই মেয়ে নিশ্চয়ই তাকে মারার প্ল্যান করছে, নয়তো এই রূপ নিয়ে কেন আসলো। শুভ আনমনেই তার বুকে হাত রাখে। যারা আর দাঁড়ায় না সেখানে। শুভের এমন চাহনি তাকে অস্থিরতে ফেলে দিয়েছে, তাই সে চলে গেছে। বাজলো আরেক বিপত্তি। তার নাকি এখন থেকে শুভের কেবিনেই কাজ করতে হবে। সেখানেই তাকে কাজ করার ব্যবস্থা করে দিয়েছে। এই কথা শুনে তার ভীষণ রাগ হয়, কিন্তু কিছুই করার নেই। তাই সে শুভের কেবিনে যায়। যারা আসবো ছাড়। এতক্ষণ শুভ নিজের কেবিনে বসে যারার ভাবনায় মগ্ন ছিল। যারার ডাকে সেই ভাবনা থেকে বেরিয়ে আসে এবং সম্মতি জানিয়ে বলে, আসো। আর শোনো, এখন থেকে তোমার অনুমতি নিতে হবে না। তোমার যখন মন চায় আসতে পারবে। এছাড়া এখন থেকে তো তুমি এখানেই থেকেই কাজ করবে। এই বলে শুভের ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে তোলে। যারা শুভের কথায় কিছু বলে না, শুধু বলে, যারা এখন আমি কি করব? শুভ, যাও আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসো। যারা শুভের জন্য কফি বানাতে চলে যায়। আর এদিকে শুভ যারার যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে বলে, শুভ, তোমার দিকে তাকিয়ে আমি নিজেকে ভুলে যাই। কারণ তোমার রূপে নেই শুধু সৌন্দর্য, আছে হৃদয় ছুঁয়ে যাওয়া এক নীরব মায়া। চুলের ফাঁকে লুকিয়ে থাকা বাসা তো তোমাকে ছুঁয়ে যেতে চায়। চোখের পাতায় জমে থাকা দৃষ্টিরা প্রার্থনার মতো থেমে যায়। তুমি হাঁটো বলেই পথ সুন্দর হয়, তুমি হাসো বলেই সময় থেমে দাঁড়ায়। রূপ যে কতটা গভীর হতে পারে তা তোমাকে না দেখলে জানা যেত না। তাই প্রেয়সী, তোমার রূপের কাছে আমার সব শব্দ হার মানে। আমি শুধু নীরবে ভালোবেসে যাই। একটু পরেই যারা কফি নিয়ে কেবিনে আসে এবং শুভের দিকে এগিয়ে দেয় কফির মগ, কিন্তু শুভ না নিয়ে বলে, আগে তুমি খাও। শুভের কথায় যারা অবাক হয়ে বলে, যারা আমি খাবো কেন? আজব। শুভ বলে, বলা তো যায় না, যদি কিছু মিশিয়ে দাও তখন আমার কি হবে? যারা কটমট দৃষ্টিতে তাকিয়ে শুভের দিকে। শুভ আবারও বলে, এভাবে তাকিয়ে লাভ নেই, যা বলেছি তাই করুন। আমি তোমার বস, তাই আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। যারা আর কি করবে? সে কফির মগে এক চুমুক দিয়ে বলে, যারা এই যে দেখছেন কিছু মিশাইনি, এতটুকু বিশ্বাস করতে পারেন? আমি আপনার জন্য নতুন করে আবারও বানিয়ে আনছি। কিন্তু শুভ যারাকে থামিয়ে দিয়ে যারার হাত থেকে কফির মগটা নিজের হাতে নিয়ে নেয় এবং সেখান থেকে খেতে শুরু করে। যারা তো অবাকের চরম পর্যায়ে। তার এঁটো করা কফি খাচ্ছে। যারাকে এমন করে তাকিয়ে থাকতে দেখে বলে, শুভ, এভাবে না তাকিয়ে ওখানে কয়েকটা ফাইল আছে, তা চেক করুন। যারা তাই করে। যারা নিজের টেবিলে বসে কাজ করছে, মাঝে মাঝে কলমটা দুই ঠোঁটের মাঝখানে রেখে ভাবছে। কপালের ছোট ছোট চুলগুলো ফ্যানের বাতাসে উঠছে আর তা বারবার সরিয়ে দিচ্ছে। শুভ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যারাকে। ওই চুলগুলো আর কলমটার প্রতি তার হিংসা হচ্ছে। কি সুন্দর নির্দয় তারা তার প্রেয়সীকে ছুঁয়ে দিচ্ছে। যারা ঠিক বুঝতে পারছে শুভ তার দিকে তাকিয়ে আছে। যারা রাগ লাগছে খুব, লোকটা কেন তার দিকে এভাবে তাকিয়ে থাকে? এখন কি ভালোবাসা উতলে পড়ছে নাকি? এতদিন কোথায় ছিল এই ভালোবাসা? এতই যেহেতু চোখে হারায়, তাহলে সেই 2 বছর আগে বিয়ের রাতে কেন চলে গেছিল? এখন আসছে ডং দেখাতে। যারা নিজেকে খুব কষ্টে শক্ত রাখছে। এই লোকটার সামনে কখনো দুর্বল হবে না সে, কখনো না।
সে নিজের মতো করে কাজ করছে আর শুভ নিজের কাজ রেখে বারবার যারার দিকে তাকাচ্ছে। অফিস ছুটি হলে যারা বাড়িতে যাওয়ার জন্য রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়। তখনই কেউ একজন বাইক নিয়ে যারার কাছে আসে। যারা মুচকি হেসে বাইকে উঠে বসে। অন্যদিকে শুভ গাড়ি নিয়ে আসতেই দেখতে পায় যারা একটা ছেলের সাথে বাইক করে চলে যাচ্ছে। ছেলেটার কাঁধে যারার হাত রাখা। এই দৃশ্য দেখে শুভের মাথায় রাগ উঠে যায়। রাগে হাত দুটি মুষ্টিবদ্ধ করে নেয়। চোখ থেকে মনে হচ্ছে যেন আগুনের লাভা বের হচ্ছে। বিড়বিড় করে বলে, শুভ, এর জন্য তোমার অবশ্যই শাস্তি পেতে হবে জানেমান। এই বলে সেও গাড়ি নিয়ে বের হয়ে যায়। রাগের কারণে জোরে ড্রাইভিং করছে।